সময় রাত 2টা বাজে 13 মিনিট। সকালে খবর পেলাম আমার ছোট শ্যালক কলকাতায় কলেরায় মারা গেছে। মনটা খুব খারাপ। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সেই একই সময় আমি কাপা হাতে পরের পাতাগুলো উল্টাতে লাগলাম। কয়েক মাস পর আবার একটি লেখা, তারিখ 5ই ফেব্রুয়ারি 1957। ঈশ্বর, একই পরীক্ষা নিচ্ছ তুমি। গত রাতে আমার সেই একই ঘটনা। ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল ঠিক রাত 2টা বেজে 13 মিনিটে। আর আজ সকালে খবর পেলাম আমার বোনপো গ্রামের পুকুরে ডুবে মারা গেছে। এটা কিছুতেই সমাপতন হতে পারে না। এই ঘড়ির সাথে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি জড়িত আছে। এরপর পাতাগুলো তার আতঙ্ক, তার অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠেছে। তিনি ঘড়িটা নিয়ে সই করেছিলেন যে নিলামঘর থেকে কিনেছিলেন, সেখানে খোঁজ নিয়ে জানতে পারেন ঘড়িটার আগের মালিক এবং ইংরেজ সাহেব তার পুরো পরিবার সহ এক রাতের মধ্যে আত্মহত্যা করেছিলেন। সেই রাতের প্রতিবেশীরা নাকি সেই বাড়ি থেকে কোনো চিৎকার শব্দও পায়নি। শুধু মাঝরাতে বাড়ির বড় ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। ডায়েরির শেষ দিকের পাতাগুলো পড়া প্রায় অসম্ভব ছিল। লেখাগুলো তাড়াহুড়োর লেখা, কালি ছড়িয়ে গেছে, অক্ষরগুলো ভয়ে কাঁপছে। তারিখ 19 আগস্ট 1958। আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে। ও আমার ভাইয়ের প্রাণ নিয়েছে। আমি ওকে এ বাড়ি থেকে সরাতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে বন্দি করে ফেলেছে। ওর টিকটিক শব্দটা এখন আমার কানের ভেতরে বাজে। ও আমাকে ডাকছে। আমি জানি ও আবার থামবে। রাত 2টা বেজে 13 মিনিটে। আর সেদিনে হবে আমার শেষ দিন। আমার বংশের জন্য আমি এক অভিশাপ নিয়ে এসেছি। কেউ যদি কোনোদিন এই ডায়েরি পড়ো, তবে এই ঘড়িটাকে ধ্বংস করে দিও। না হলে এক এক করে এখানেই লেখাটা শেষ। অসমাপ্ত ডায়েরিটা আমার হাত থেকে পড়ে গেল। আমার সারা শরীর বয়ে ঘাম ঝরছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। তাহলে দাদু পাগল ছিলেন না। তিনি সত্যিটা জানতেন। এই ঘড়িটা একটা শয়তান, যা প্রজন্ম ধরে আমাদের পরিবারকে শেষ করে দিচ্ছে। হঠাৎ করেই আমার হুঁশ ফিরল। ঘড়ির টিকটিক শব্দটা আগের চেয়েও বেশি জোরে, বেশি স্পষ্ট মনে হচ্ছে ওটা আমাকে উপহাস করছে, আমার অস্তিত্বকে নিয়ে তামাশা করছে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, আজ রাতে এই ঘড়ির শেষ খেলা দেখতে হবে। আমি স্টোর রুম থেকে একটা ভারী লোহার শাবল নিয়ে এলাম। আমার চোখ দুটো রাগে, ভয়ে আর ঘৃণায় জ্বলছে। আমি যখন ড্রয়িং রুমে পৌঁছালাম, তখন রাত প্রায় 10টা বাজে। বাইরে তুমুল ঝড় উঠছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। জানালার কাচের ওপর বৃষ্টির ছোট ছোট ফোঁটা এসে পড়ছে। আমি শাবলটা উঁচু করে ঘড়িটার দিকে এগিয়ে এলাম, কিন্তু ঘড়িটার কাছাকাছি যেতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। আমার শরীরটা যেন অবশ হয়ে গেল। হাত থেকে শাবলটা ঝনঝন শব্দ করে মেঝেতে পড়ে গেল। আমি আমার হাত পা নড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাকে শক্ত করে ধরে রেখেছে। ঘড়িটার কাচের ভেতর থেকে পেলটুলামটা তার স্বাভাবিক ছন্দে দুলছে, কিন্তু আমার মনে হলো ওটা আমার দিকে তাকিয়ে হাসছে। পুরো বাড়িটা কাঁপিয়ে দিয়ে একটা বাস পড়লো। সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম ঘড়ির কাঁটার ঠিক উপরে কাঠের কারুকার্যের ভেতর খোদাই করে একটা মুখ, একটা বীভৎস যন্ত্রণাকাতর মুখ, যার চোখ দুটো যেন জীবন্ত। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি অসহায়ভাবে সেই শয়তানের যন্ত্রটার সামনে দাঁড়িয়ে রইলাম, আর তার টিকটিক শব্দটা আমার মগজের প্রতিধ্বনিত হতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমি এর ফাঁদে আটকা পড়ে গেছি। আজ রাতেও ঘড়িটা থামবে। রাত 2টা বেজে 13 মিনিটে। কিন্তু এবার কার পালা, আমার নাকি আমার আপনজনদের মধ্যে আর কেউ? এই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর জানার কোনো উপায় আমার ছিল না, শুধু মৃত্যুর জন্য অপেক্ষায় ছাড়া। সেই অদৃশ্য শক্তি আমাকে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলেছিল। আমি চোখ খোলা রেখে একটি পেশি নাড়াতে পারছিলাম না, গলা দিয়ে ক্ষীণতম আওয়াজও বের করতে পারছিলাম না। ড্রয়িং রুমের আবছা অন্ধকারে ঝড়ের তাণ্ডবের মধ্যে আমি আর সেই অভিশপ্ত ঘড়িটা যেন এক অনন্তকালের জন্য মুখোমুখি দাঁড়িয়েছিলাম। আমার চোখের সামনে ঘড়ির পেন্ডুলামটা এক
অমোঘ ছন্দে ধুলে চলেছে, আর তার কাঠের শরীরে খোদাই করে সেই বীভৎস মুখটা আমার দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসছে। আমার অস্তিত্ব, আমার সব অহংকার, আমার আধুনিক যুক্তিবাদ সবকিছু যেন এই কাঠের মূর্তির সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি কোনো জড়বস্তুর সাথে লড়ছি না, লড়ছি এক জীবন্ত, বুদ্ধিমান এবং হিংস্র সত্তার সাথে। কতক্ষণ এভাবেই কেটেছিল জানি না। হঠাৎ করে আমার শরীরের ওপর থেকে সেই অদৃশ্য চাপটা সরে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লাম। আমার সারা শরীর ঘামে ভেজা, হৃৎপিণ্ডটা এমনভাবে লাফাচ্ছে যেন এক্ষুনি পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। বাইরে ঝড়ের গর্জন তখনও কমেনি। আমি কোনো মতে হামাগুড়ি দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। আমার দাদুর ডায়েরির কথাগুলো কানে ভাসছিল। আমি ওকে এই বাড়ি থেকে সরাতে চেয়েছিলাম, কিন্তু আমাকেই বন্দি করে ফেলেছে। কথাটা আসল অর্থ আমি আজ নিজের শরীরে উপলব্ধি করতে পারলাম। নিজের শক্তি দিয়ে একা হারানো যাবে না। আমি আমার ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না। পুরো বাড়িটাই এখন আমার কাছে একটা জেলখানা মনে হচ্ছে। আর সেই ঘড়ির টিকটিক শব্দটা দেয়াল ভেদ করে আমার মগজের কোষে কোষে আঘাত করছে। রাত বাড়ছে, আমার হাতে সময় খুব কম। আমি জানি রাত 2:13 ও আবার থামবে। আর আজ রাতে যদি পরিবারের আর কারো মৃত্যুর খবর আসে, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। হঠাৎ করে রহিম চাচার একটা কথা আমার মনে পড়লো। শেষ বয়সে বড় সাহেব কেমন যেন হয়ে গিয়েছিলেন। সারাদিন ওই ঘড়িটার সাথেই কথা বলতেন। কেন? একজন জ্ঞানী বিচক্ষণ মানুষ কেন একটা ঘড়ির সাথে কথা বলবেন? তিনি কি পাগল হয়ে গিয়েছিলেন, নাকি এটাই ছিল ওই সত্তার সাথে যোগাযোগের একমাত্র উপায়? আমার দাদু হয়তো শেষ মুহূর্তে কিছু একটা বুঝতে পেরেছিলেন, যা তিনি তার ডায়েরিতে লিখে শেষ করে যেতে পারেননি। আমার ভেতর এক মরিয়া সাহস জেগে উঠল। ভয় পেয়ে পালিয়ে থাকার আর কোনো মানে হয় না। যা হওয়ার আজ রাতেই ফয়সালা হবে। আমি মনকে শান্ত করে আবার সেই ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। এবার আমার হাতে কোনো অস্ত্র নেই, আছে শুধু আমার দাদুর রেখে যাওয়া অভিজ্ঞতা আর আমার নিজের নিঃশেষ হয়ে আসা মনোবল। আমি ড্রয়িং রুমের ঠিক মাঝখানে ঘড়িটার মুখোমুখি একটা চেয়ারে গিয়ে বসলাম। ঘরের আলোটা জ্বালিয়ে দিলাম। যদিও ঝড়ের কারণে বিদ্যুৎ আসা যাওয়া করছিল, আমি একদৃষ্টিতে ঘড়িটার দিকে তাকিয়ে রইলাম। ওর পেন্ডুলামটা দুলছে, কাঁটাগুলো এগিয়ে চলছে। 1, 2, 3, প্রতিটা সেকেন্ড যেন একটা যোগ। কি চাস তুই? আমার নিজের গলায় স্বর শুনে আমি নিজেই চমকে উঠলাম। শুকনো ভাঙ্গা একটা আওয়াজ। কেন করছিস এসব? আমাদের পরিবারের উপর তোর এত রাগ কিসের? আমার প্রশ্নের উত্তরে শুধু টিকটিক শব্দটা আরো তীব্র হলো। মনে হলো ঘরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেল। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি আবার বললাম, কথা বল। আমি জানি তুই শুনতে পাচ্ছিস। আমার দাদু তোর সাথে কথা বলতেন। তিনি কি জানতে পেরেছিলেন তোর রহস্য? হঠাৎ করে ঘড়িটার চারপাশের বাতাসে একটু মৃদু আলোড়ন দেখতে পেলাম। ধুলোকণাগুলো অদ্ভুতভাবে ঘুরপাক খাচ্ছে। আমার কানের পাশে কে যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু ভাষাটা দুর্বোধ্য। একটা ঠান্ডা হাত যেন আমার ঘাড় স্পর্শ করলো। আমি ভয়ে জমে গেলাম, কিন্তু চেয়ার ছেড়ে উঠলাম না। তোকে ভয় পাই না আমি। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আজ রাতে হয় তুই থাকবি, না হয় আমি। রাত 1টা বেজে গেল। সময় যত এগোচ্ছে ঘরের ভেতরে স্বাভাবিক ঘটনাগুলো ততই বাড়ছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি উপরের তলা থেকে কেউ যেন দৌড়াদৌড়ি করছে। রান্নাঘর থেকে বাসনপত্র ঝনঝন করে পড়ে যাওয়ার। কিন্তু আমি জানি এই বাড়িতে আমি আর রহিম চাচা ছাড়া আর কেউ নেই। তিনি অনেক আগেই তার কোয়ার্টারে ঘুমাতে চলে গেছেন। এগুলো সবই আমাকে ভয় দেখানোর চেষ্টা, আমার মনকে দুর্বল করে দেওয়ার চক্রান্ত। রাত 2টা বাজলো। আসল খেলা শুরু হলো। ঘড়িটার ভেতরে পেন্ডুলামটা অস্বাভাবিক দ্রুত গতিতে দুলতে শুরু করলো। টিকটিক শব্দটা এখন একটানা কান ফাটানো আওয়াজ পরিণত হয়েছে। ঘরের সমস্ত আলগা জিনিসপত্র কাঁপছে। আমার মনে হলো আমার মাথায় শিরাগুলো ছিঁড়ে যাবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক রাত 2:13। সবকিছু থেমে গেল। সেই ভয়ঙ্কর জমাট বাঁধা। আমার মনে হলো আমি যেন মহাকাশের কোনো শব্দহীন শূন্যতায় ভেসে আছি। আমি খুব সাবধানে চোখ খুললাম। ঘড়ির কাঁটাগুলো স্থির, পেন্ডুলাম নিশ্চল।
আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে সেই ঘড়িটার শরীর থেকে একটা কালো ধোঁয়ার মতো ছায়ামূর্তি বেরিয়ে এলো। সেটার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু তার কেন্দ্রস্থলে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। আমার শরীর আর আমার নিয়ন্ত্রণে নেই। সে ছায়ামূর্তিটা আমার চেতনাকে গ্রাস করে নিল। আমি দেখতে পেলাম এক অন্ধকার ওয়ার্কশপ, একজন বৃদ্ধ ঘড়ি নির্মাতা। এই ঘড়িটা ছিল তার জীবনের সর্বশ্রেষ্ঠ স্মৃতি, কিন্তু এক জমিদার তার কাছ থেকে ঘড়িটা জোর করে কেড়ে নেয় এবং তাকে হত্যা করে। মৃত্যুর আগে সেই কারিগর তার তার সমস্ত ঘৃণা, যন্ত্রণা আর প্রতিশোধের স্পৃহা এই ঘড়ির মধ্যে চালান করে দিয়েছিল। তার অভিশাপ ছিল, যারা এই ঘড়ির সৌন্দর্য ভোগ করবে তাদের রক্ত দিয়ে সে তার প্রতিশোধ নেবে। রাত 2:13 ছিল তার মৃত্যুর সময়। আমার দাদু ছিলেন সেই জমিদারের বংশধর। এরপর দৃশ্যপট বদলে গেল। আমি আমার মাকে দেখলাম। তিনি বিছানায় শুয়ে ছটফট করছেন, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে সত্তা আমাকে তার লাল চোখ দিয়ে রেখেছে আর বলছে, এবার ওর পালা, তুই শুধু দেখ। না, আমি এটা হতে দিতে পারি না। আমার দাদু পারেনি, কিন্তু আমাকে পারতেই হবে। আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে সে ছায়ামূর্তির দিকে মনোযোগ দিলাম। তোর প্রতিশোধ যদি এই বংশের উপর হয়, তবে শোন। আমি আমার মনের ভেতর থেকে চিৎকার করে বললাম, এই বংশের শেষ রক্ত আমি। আমার পর এই বংশে আর কেউ থাকবে না। তোর শিকারের এখানেই শেষ। আমার কথাগুলো যেন সেই সত্তাকে আঘাত করলো। সে দ্বিধাগ্রস্ত। আমি সুযোগটা নিলাম। ভাঙ্গা জানালার একটা কাচের টুকরো মেঝেতে পড়েছিল। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে সেটা তুলে নিলাম এবং নিজের হাতের তালুতে গভীরভাবে চালিয়ে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। নে, তোর যত রক্তের পিপাসা সব আমার শরীর থেকে মেটা। আমি সেই রক্তের দিকে ইশারা করে বললাম, কিন্তু আমার পরিবারের আর কারো দিকে যদি তুই তাকাস, তাহলে মনে রাখিস, এই রক্তধারার শেষ বিন্দুটাও আমি এখানেই শেষ করে দেব। তোকে আর স্বীকার করার জন্য কিছুই অবশিষ্ট রাখবো না। আমার এই মরিয়া কাজটা হয়তো সেই সত্তা আশা করেনি। তার প্রতিশোধের ভিত্তি ছিল বংশ পরম্পরায় যন্ত্রণা দেওয়া, কিন্তু বংশের শেষ প্রদীপ যদি নিজেকেই উৎসর্গ করে দেয়, তাহলে তার প্রতিশোধের আর কোনো অর্থ থাকে না। একটা তীব্র মর্মভেদী চিৎকার পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। সেই ছায়ামূর্তিটা যন্ত্রণায় ছটফট করতে করতে আবার ঘড়িটার ভেতরে ঢুকে গেল। পর মুহূর্তেই একটা ভয়াবহ বিস্ফোরণের মতো শব্দ হলো। ঘড়িটার সামনে কাচ চূর্ণ বিচূর্ণ হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ল। পেন্ডুলামটা ছিঁড়ে নিচে পড়ে গেল। ভেতরের কলকবজাগুলো ছিটকে বেরিয়ে গেল। কাঠের শরীরে বড় বড় ফাটল ধরলো। তারপর সব শান্ত। অভিশাপটা শেষ হলো। 1 বছর পর। আমি এখনো এই বাড়িতে থাকি। শহর জীবনের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। মা এবং বাকি আত্মীয়দের সাথেও আমি সম্পর্ক ছিন্ন করেছি। আমি তাদের বোঝাতে পারবো না কেন আমি এমনটা করেছি, কিন্তু আমি জানি তাদের সুরক্ষার জন্যই এটা প্রয়োজন ছিল। রহিম চাচা কয়েক মাস আগেই মারা গেছেন। এখন এই বিশাল পুরো বাড়িতে আমি একা। ড্রয়িং রুমের কোনায় সেই ভাঙ্গা বিকলাঙ্গ ঘড়িটা এখনো দাঁড়িয়ে আছে। ওটা এখন শুধু এক টুকরো পুরনো আসবাব। এর ভেতরে আর কোনো প্রাণ নেই, কোনো অশুভ শক্তি নেই। আমি ওকে হারাইনি। ও আমার বিজয়ের সাক্ষী। সবকিছু এখন স্বাভাবিক। বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। রাতে আর আমার ভয়ও দেখায় না। কিন্তু কিছু একটা বদলে গেছে আমার ভেতরে। মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘড়ির দিকে তাকাই। আমার বেডসাইড টেবিলে একটা আধুনিক ডিজিটাল ঘড়ি রাখা আছে। আমি সেটার দিকে তাকিয়ে থাকি, সময় দেখি। একটার পর একটা সংখ্যা বদলায়। 2টা 10, 2টা 11, 2টা 12। যখন কাঁটাটা 2টা 13-তে পৌঁছায়, আমার পুরো শরীর কেঁপে ওঠে না, বরং এক অদ্ভুত শূন্যতা অনুভব করি। আমার মনে হয় এটা ঠিক নয়। আমার কানের ভেতরে আমি এখনও সেই পুরনো টিকটিক শব্দটা খুঁজছি। আমার হৃৎপিণ্ড যেন সেই ছন্দের জন্য অপেক্ষা করে। আমি কি সত্যি সেদিন জিতেছিলাম, নাকি সেই অভিশপ্ত সত্তাটা ধ্বংস হয়ে যাওয়ার আগে তার সত্তার একটা অংশ আমার ভেতরে রেখে গেছে? ঘড়িটা তো ভেঙে গেছে, কিন্তু তার আত্মাটা কি এখন আবার
এখন আমার মধ্যে বেঁচে আছে? আমি জানি না, শুধু জানি ঘড়ির কাঁটা থেমে গেছে, কিন্তু আমার ভিতরে অপেক্ষাটা বোধহয় কোনোদিনও থামবে না। আর প্রতি রাতে ঠিক 12:13 আমি সেইটার জন্য অপেক্ষা করি, যে এক সময় আমার কাছে ছিল মৃত্যুর সমান। আর সেই অপেক্ষাটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় ভয়।